হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম বৃত্ত প্রস্তমালা 3। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া আমার আর একটা চ্যানেল আছে, সেখানেও ক্লাস 11-এর প্রচুর অঙ্ক দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারো। চ্যানেলের নাম ম্যাথ ভার্সেস ম্যাথ 2। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেখানেও ফলো করতে পারো, তারাও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো প্রথমে এই চ্যাপ্টারের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপরের ভিডিও থেকে আমরা কি করব, অনুশীলনী অঙ্ক শুরু করব। তো চলো প্রথমে কিছু বেসিক কনসেপ্ট জানা যাক। ফার্স্টে আমরা জানবো বৃত্তের সংজ্ঞা। বৃত্তের সংজ্ঞা কাকে বলে? যদি একটি বিন্দু কোনো সমতলে একটি স্থির বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল থাকে তবে তার সঞ্চারপথকে বৃত্ত বা সার্কেল বলে। নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তটির কেন্দ্র, ইংরেজিতে যাকে বলে সেন্টার, এবং গতিশীল বিন্দুর স্থির বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে রেডিয়াস বলে। ঠিক আছে, এবার বৃত্তের সমীকরণ নির্ণয়। তো কোনো বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ দেওয়া থাকলে তার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তো কেন্দ্রের পজিশনটা দু রকমভাবে নেওয়া যায়। এক, বৃত্তের কেন্দ্র তোমার মূল বিন্দুতে অবস্থিত, আর একটা হচ্ছে মূল বিন্দু বাদে অন্য যে কোনো বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, তো সেখানের জন্য আমরা দুটো কন্ডিশন নিয়েছি। তাহলে এক নম্বর কন্ডিশন কী করছি, বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এবং ব্যাসার্ধ এ একক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তাহলে বৃত্তের সমীকরণটা কী হবে দেখে নাও। তাহলে বৃত্তের যদি ছবিটা আগে এরকম হবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এক্স আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে ও, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,0। ঠিক আছে, তাহলে আমি লেট মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক কত 0,0, এবং নির্ণেয় বৃত্তের ওপর, নির্ণয় এই যে বৃত্তের ওপর পি এক্স কমা ওয়াই যে কোনো একটি বিন্দু। এই যে বৃত্তটার কথা বলছি, এই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দু মনে করো পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে স্পষ্টতই বৃত্তের ওপর পি বিন্দুর সব অবস্থানে ওপি সমান সমান কী হবে বৃত্তের ব্যাসার্ধ। পি বিন্দু তো বৃত্তের যে কোনো ওপরে যে কোনো এক জায়গায় অবস্থিত, তাহলে ওপি সবসময় কী হবে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরেছি এ একক। তাহলে দুই বিন্দুর আকারে দুই বিন্দুর মধ্যে দূরত্ব সমান এ একক। বৃত্তের ব্যাসার্ধ মানে কি এই ওপির দৈর্ঘ্য এ একক। তাহলে দুই বিন্দুর যদি স্থানাঙ্ক আমরা জানি, তাহলে দুই বিন্দুর মাধ্যমে দুই বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ওপি সরলরেখাটার দৈর্ঘ্য যদি আমরা বার করতে চাই তাহলে কীভাবে বার করব? তাহলে আন্ডাররুট এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এটাই হবে কি ওপি সরলরেখাটার দৈর্ঘ্য। তাহলে আমি ধরেছি ওপি সরলরেখার দৈর্ঘ্য মানে কি বৃত্তের ব্যাসার্ধ, যার একক আমি দৈর্ঘ্য কত ধরেছি এ একক। তার মানে কি এটি ইকুয়াল টু, তার মানে এ লিখতে পারি, দ্যাট ইজ আন্ডাররুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ লিখতে পারি। তাহলে এবার উভয় থেকে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটাই হবে নিম্ন বৃত্তের সমীকরণ, যার তোমার কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় আছে মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ কত এ একক। ঠিক আছে, এবার আমরা নেক্সট একটা কন্ডিশন দেখব। 2 নম্বর কন্ডিশন কি বলছে, বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে এবং ব্যাসার্ধ এ একক। ঠিক আছে, এবার আর বৃত্তের কেন্দ্র তোমার মূল বিন্দুতে নেই, অন্য যে কোনো একটা বিন্দু যার স্থানাঙ্ক আলফা কমা বিটাতে। ঠিক আছে, তাহলে লেট, তাহলে ছবিটা হচ্ছে তোমার এরকম হয়েছে। তাহলে লেট বৃত্তটির কেন্দ্র সি, যার স্থানাঙ্ক আলফা কমা বিটা। তাহলে এই হচ্ছে বৃত্তটা, নীল কালিতে যেটা লিখেছি আমি সেটা হচ্ছে যার কেন্দ্রবিন্দু কোনটা সি, যার স্থানাঙ্ক আলফা কমা বিটা। বিন্দুটি আলফা বিন্দু এবং পি, এই হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু। ঠিক আছে, তাহলে স্পষ্টতই বৃত্তের ওপর পি বিন্দু সব অবস্থানে সিপি কী হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি কত ধরেছি একক, তাহলে সিপি সমান বৃত্তের ব্যাসার্ধ সমান একক। এখন দুই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি, তাহলে দুই বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে একটা সরলরেখার দৈর্ঘ্য আমরা বার করতে পারি। তাহলে সি আর পি উভয়েরই স্থানাঙ্ক আমরা জানি, তাহলে এই দুই স্থানাঙ্কের মাধ্যমে সিপি সরলরেখার যদি দৈর্ঘ্য আমরা বার করতে চাই তাহলে কীভাবে বার করবো, আন্ডাররুট এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে সিপির দৈর্ঘ্য মানে কি বৃত্তের ব্যাসার্ধ সমান একক। তাহলে স্থানাঙ্কের মাধ্যমে সিপির দৈর্ঘ্য এটা হচ্ছে, আর আমি ধরেছি একক, তার মানে কি এইটা ইকুয়াল টু এ আমি বলতে পারি। দ্যাট ইজ এবার উভয় থেকে আমি কী করবো বর্গ করে দেবো। তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটি হবে একটা নিম্ন বৃত্তের সমীকরণ, যার তোমার কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে আলফা কমা বিটা আর ব্যাসার্ধ কত এ একক। ঠিক আছে, এবার আমরা নেক্সট কন্ডিশনের দিকে যাব। কি বলছে, বৃত্তের সমীকরণের সাধারণ আকার কী। ঠিক আছে, তার মানে কি ওই দুটো কন্ডিশনের দিয়ে কীভাবে বৃত্তের সমীকরণ হবে ওই পর্যন্ত আলোচনা হয়ে গেল। পরে আরও কিছু কন্ডিশন জানবো, তার আগে আমরা কী করছি বৃত্তের সমীকরণের সাধারণ আকার কী হয় সেটা আমরা জেনে নিচ্ছি। তাহলে যে কোনো বৃত্তের সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এটাকে আমি 1 নম্বর দিলাম, যেখানে জি, এফ আর সি তিনটে ধ্রুবক রাশি। এবার দেখো, আগে যে আমরা ইকুয়েশনগুলো বের করলাম না, সেই ইকুয়েশনগুলোকে আমরা আবার এই ইকুয়েশনে কনভার্ট করব। ঠিক আছে, বৃত্তের সমীকরণে মানে এই আদর্শ সমীকরণ যেটা আছে এই সমীকরণে আমরা প্রকাশ করব। এমনি বৃত্তের আদর্শ সমীকরণ তো তোমার ওইটা হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আর সাধারণ আকার যদি বলে তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ একক হলে বৃত্তটির সমীকরণ কী হয়, একটু আগে আমরা জানলাম 2 নম্বর কন্ডিশনে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কত পাচ্ছি, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস এটাকেও এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এটাকে একটু গুছিয়ে লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন এই 2 নম্বর ইকুয়েশনকে যদি আমি 1 নম্বর ইকুয়েশনের সাথে তুলনা করি তাহলে আমরা কী পাবো, আলফা ইকুয়াল টু আমাকে কত পুট করতে হবে মাইনাস জি, বিটা ইকুয়াল টু কত পুট করতে হবে মাইনাস এফ, আর সি সমান কত লিখতে হবে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ধরলে তাহলে কী হবে, 2 নম্বর ইকুয়েশনটা এই 1 নম্বর ইকুয়েশন কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওগুলো যদি আমি পুট করি তাহলে কী বলতে পারি, আমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে রূপান্তরিত করা যায়। সুতরাং যে কোনো বৃত্তের সমীকরণকে এক আকারে প্রকাশ করা যেতেই পারে, ঠিক আছে। এবার আবার আরেকটা আমরা কন্ডিশন নিচ্ছি, এটা আমরা কি জানলাম, বৃত্তের তোমার সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এটাকে আমি কি এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ারের মধ্যে আছে, 2gx এর মধ্যে আছে, জি স্কোয়ার এর মধ্যে নেই, তাহলে এই জি স্কোয়ার যেহেতু এর পাশে একটা এক্সট্রা যোগ করেছি তাহলে এই পাশেও একটা এক্সট্রা লিখে নিই জি স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ারের মধ্যে আছে, 2fy এর মধ্যে আছে, কিন্তু এফ স্কোয়ারটা এর মধ্যে নেই, তাহলে কি এফ স্কোয়ারটা এই পাশে তাহলে একটা এক্সট্রা লিখে নিই, আর সি এই পাশে ছিল ওই পাশে পাঠিয়ে দিচ্ছি মাইনাস সি, ঠিক আছে। তাহলে এখন এটা কী হয়ে যাচ্ছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ কী লিখতে পারি এখান থেকে এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস একরকমভাবে এটাকে কী লিখতে পারি, ওয়াই প্লাস এফ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে লিখতে পারি আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স প্লাস জিটাকে লিখছি এক্স মাইনাস অফ মাইনাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফটাকে লিখছি ওয়াই মাইনাস অফ মাইনাস এফ, আর বাইরে হোল স্কোয়ার ছিল সেই হোল স্কোয়ার ইকুয়াল টু আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে অতএব সমীকরণ 3 থেকে সহজে কী বোঝা যাচ্ছে, সমীকরণ 1 মানে এইটাতে 1 নম্বর সমীকরণ আমরা ধরেছিলাম, বা বৃত্তের সাধারণ আকার যেটা, যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি, সেই জন্য এটাকে আমরা সাধারণ আকারে বলছি। তাহলে সমীকরণ 3 থেকে সহজে বোঝা যায় যে সমীকরণ 1 একটি বৃত্তের সমীকরণকে প্রকাশ করে যার কেন্দ্রের স্থানাঙ্ক কত মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। আর ব্যাসার্ধ তাহলে কত হবে আন্ডার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। এবার আমরা কিছু বিশেষ নোট সম্বন্ধে জানবো। কীরকম নোট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা বৃত্তের কি সাধারণ আকার, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এক বৃত্ত বাস্তবভাবে যদি, তাহলে একটা বৃত্ত বাস্তবভাবে কখন, যদি তার ব্যাসার্ধের অস্তিত্ব থাকে, ব্যাসার্ধ থাকলে তবে তো বৃত্ত থাকবে, তাহলে ব্যাসার্ধ কখন থাকবে, একটু আগে আমরা জানলাম কি এই এক ইকুয়েশনের বা বৃত্তের সাধারণ আকারের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হয় আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে কি রুটের মধ্যে এই জিনিসটা, এখন রুটের মধ্যে এই জিনিসটা যদি পজিটিভ হয় তার মানে কি বৃত্তের ব্যাসটাও তার মানে পজিটিভ হবে, তার মানে কি বৃত্তের অস্তিত্ব থাকবে, দ্যাট ইজ সেজন্য আমরা বলছি এই 1 নম্বর বৃত্ত বাস্তবভাবে মানে অস্তিত্ব থাকবে যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান 0 হয়, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দ্যান সি। এবার নাও এক বৃত্তের ব্যাসার্ধ কাল্পনিক হবে, তার মানে কি এক বৃত্তের ব্যাসার্ধ কাল্পনিক হবে মানে কি অস্তিত্ব নেই যার, কাল্পনিক মানে কল্পনাতে আছে, তাহলে কি আমরা কি জানি, তাহলে ব্যাসার্ধ তার মানে কি কল্পিত হবে। এখন ব্যাসার্ধ রুটের মধ্যে আছে, রুটের মধ্যে যে জিনিসটা ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা এটা জেনেছি, এখন রুটের মধ্যে জিনিসটা যদি নেগেটিভ হয় তাহলে তো সেই জিনিসটা আমরা কল্পনা বা কাল্পনিক ধরি, তার মানে কি রুটের মধ্যে জিনিসটা তখন কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাই লিখছি নাও এক বৃত্তের ব্যাসার্ধ কাল্পনিক হবে যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দ্যান 0 হয়, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দ্যান সি হয়। এখন এক বৃত্তের ব্যাসার্ধ বা লাস্ট কন্ডিশন এবং মোস্ট ইম্পর্টেন্ট, এক বৃত্তের ব্যাসার্ধ শূন্য হবে যদি, তাহলে এক বৃত্তের ব্যাসার্ধ শূন্য হবে তার মানে কি এই জিনিসটা শূন্য হয়ে যাবে, তাহলে এই জিনিসটা শূন্য কখন হবে, এই ভিতরে যে জিনিসটা আছে মানে রুটের মধ্যে যে জিনিসটা আছে সেটা ইকুয়াল টু 0 হয়ে যায়, তাই লিখেছি। তাহলে অতএব এক বৃত্তের ব্যাসার্ধ শূন্য হবে যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হয়, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তো এই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল নাম দিই, কী নাম দিই, দ্যাট ইজ এক্ষেত্রে বৃত্তটি একটি বিন্দু, দ্যাট ইজ বৃত্তের যেটা কেন্দ্র সেটা মাইনাস জি কমা মাইনাস এফ এ তে রূপান্তরিত হবে, অন্য কথায় এক সমীকরণ একটি বিন্দু বৃত্তকে প্রকাশ করবে। তার মানে কি যার কোনো ব্যাসার্ধ নেই যে বৃত্তের, তাহলে সেটা কীরকম বৃত্ত, জাস্ট একটা বিন্দু, সেই বিন্দুটা কি ওই বৃত্তের কেন্দ্রটা শুধু আছে, ওকে ঘিরে কোনো রকম সার্কেল বা কোনো রকম নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো সরলরেখা যায়নি, বা কোনো
রেখা যায়নি, জাস্ট বিন্দুটাই আছে, দ্যাট ইজ ওই বৃত্তের কেন্দ্রটাই পড়ে আছে, দ্যাট ইজ মাইনাস জি কমা মাইনাস এফ, একটা বিন্দুই পড়ে আছে যখন ব্যাসার্ধ শূন্য হবে বা এই কন্ডিশনটা হোল্ড করবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, একটু আগে আমরা কি জানলাম, বৃত্তের সাধারণ আকার জানলাম, এবার আমরা জানবো সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ কেমন হয়? এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন এক সমীকরণকে এক্স ও ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ বলে। ঠিক আছে, এই যে 1 নম্বর ইকুয়েশন যা আছে এই সমীকরণকে আমরা কি বলি? এক্স আর ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেখানে এ এইচ বি জি এফ আর সি ধ্রুবক রাশি। ঠিক আছে, এখন এক দ্বিঘাত সমীকরণকে মানে এই যে 1 নম্বর ইকুয়েশনটাকে একটি বৃত্তের সমীকরণ বলা হবে যদি এ ইকুয়াল টু বি, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার সহ কী হবে? সমান হবে, কিন্তু নট ইকুয়াল টু জিরো। সমান হবে কিন্তু নট ইকুয়াল টু জিরো, এবং এক্স ওয়াইওয়ালা কোনো পথ থাকবে না। এখন এক্স ওয়াইওয়ালা যদি বৃত্তের ইকুয়েশনে কখনো এক্স ওয়াইওয়ালা পথ থাকে না, তাহলে এক্স ওয়াইওয়ালা পথ না থাকা মানে কি এইচ ইকুয়াল টু জিরো হতে হবে, এবং এইচ ইকুয়াল টু জিরো হয় কারণ এই শর্তে এক সমীকরণের আকার কী রকম হয়ে যাবে? বৃত্তের সাধারণ আকারের মতো হয়ে যাবে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। আমি ধরলাম না এ ইকুয়াল টু বি হবে, তার মানে কি বি এর জায়গায় এ লিখে দিয়েছি, আর এইচের জায়গায় কত পুট করে দিয়েছি? জিরো। তাহলে এটাকে এখন কী করছি? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার শখকে 1 আনছি, তার মানে কি প্রত্যেকটা পদকে আমি এ দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু জি বাই এ ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ বাই এ ইন্টু ওয়াই প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ সেখান থেকে আমরা দেখো কীভাবে লিখতে পারি, দেখো এই জিনিসটাকে দেখো লিখছি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু জি বাই এ ইন্টু এক্স প্লাস জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এফ বাই এ ইন্টু ওয়াই প্লাস এফ স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার দেখো এই যে জি স্কোয়ার বাই এ স্কোয়ার অরিজিনাল ইকুয়েশনে ছিল না, তার মানে কি এই পাশে আমি এক্সট্রা এনেছি, তাই ব্যালেন্স করার জন্য এই পাশেও আমি একটা লিখে দিলাম এক্সট্রা। ঠিক আছে, তাহলে আবার দেখো এফ স্কোয়ার বাই এ স্কোয়ার এই পাশে অরিজিনাল ইকুয়েশনে ছিল না, তার মানে কি এই পাশে আমি এক্সট্রা এনেছি, তাই ব্যালেন্স করার জন্য এই পাশেও একটা এফ স্কোয়ার বাই এ স্কোয়ার লিখে দিলাম, আর এই সি বাই এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, হয়ে গেল মাইনাস সি বাই এ। তাহলে এখন এই যে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল না, তার মানে কি এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস জি বাই এর হোল স্কোয়ার প্লাস একরকমভাবে এখান থেকেও তাহলে কী লিখবো? ওয়াই প্লাস এফ বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে আমি 1 বাই এ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 1 বাই এ স্কোয়ার কমন নিলে কী পাবো? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এসি। এখন তাহলে এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি এক্স মাইনাস অফ মাইনাস জি বাই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অফ মাইনাস এফ বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ ইন্টু আন্ডার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এসি হোল স্কোয়ার। এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে কী হলো? এটি একটি বৃত্তের সমীকরণকে প্রকাশ করছে যার কেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস জি বাই এ কমা মাইনাস এফ বাই এ, এবং ব্যাসার্ধ কত হচ্ছে? 1 বাই এ ইন্টু আন্ডার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এসি। সুতরাং এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা একটি বৃত্ত প্রকাশিত হবে। তার মানে কি এই যে এই কোয়েশ্চেনটার দ্বারা একটা বৃত্ত প্রকাশিত হবে কখন? দুটো কন্ডিশন আমাকে হোল্ড করতে হবে। একটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ জিরো সমান এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে আমার কী করতে হবে? সমান করতে হবে, আর এক্স এর সহগকে আমার জিরো করতে হবে। ঠিক আছে, তো চলো সেটা একবার দেখে নাও তোমরা। সুতরাং এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা একটি বৃত্ত প্রকাশিত হবে যদি এক্স স্কোয়ার সহগ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার সহগ আর 2 এক্স ওয়াই এর সহগ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কয়েকটি বিশেষ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, স্পেশাল কন্ডিশন দিয়ে বৃত্তের সমীকরণ আমরা বের করছি। এক, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ তাহলে কী হবে? হবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ইকুয়াল টু জিরো, কিংবা এটাও লিখতে পারো এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। কারণ কি 1 আর 2 উভয় সমীকরণই 0,0 বিন্দু দ্বারা সিদ্ধ হয়, দ্যাট ইজ মূল বিন্দু দ্বারা সিদ্ধ হয়। দ্যাট ইজ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হয় 1 নম্বর লেখো, নয় 2 নম্বর, যে কোনো একটা আকারে তুমি লিখতে পারো। 2, কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ হবে। এখন বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কেন্দ্রের কোটি দ্যাট ইজ ওয়াই অক্ষের যে স্থানাঙ্কটা হবে সেটা কী হবে? শূন্য হবে। তাই আমি তাহলে ইকুয়েশনটা তাহলে কীভাবে লিখতে পারি? হয় লিখবো এভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, কিংবা কী লিখবো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কারণ কি কেন্দ্রের স্থানাঙ্ক তোমার তো আলফা কমা জিরো, সেই জন্য লিখলাম এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, দ্যাট ইজ শুধু ওয়াই স্কোয়ার লিখেছি। ঠিক আছে, আর ব্যাসার্ধ তোমার এ বলে দিয়েছে, তাহলে এ স্কোয়ার সেই জন্য। ঠিক আছে, অনুরূপভাবে কোনো বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে? তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়া মানে কি এক্স এর স্থানাঙ্ক জিরো হবে, দ্যাট ইজ কেন্দ্রের যে ভুজ হবে সেটা কী হবে? শূন্য হবে। তাই লিখেছি। তাহলে এই ক্ষেত্রে তোমার বৃত্তের সমীকরণটা তুমি কীভাবে লিখতে পারো? হয় এভাবে লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, কিংবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কারণ কি কেন্দ্রের স্থানাঙ্ক তোমার কত হয়ে যাচ্ছে? জিরো বিটা, তাহলে অরিজিনাল হচ্ছে কি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে কি শুধু এক্স স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ হলো তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, এবার 3 নম্বর কন্ডিশন কী বলছে, কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কী হবে? বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কেন হচ্ছে সেটা একবার বুঝে নাও। কারণ বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তবে বৃত্তটির কেন্দ্রের কোটি তার ব্যাসার্ধের সমান হবে। কারণ কি, কোটি মানে কি, এই পর্যন্ত তোমার এক্স ভুজ, এখান থেকে এই পর্যন্ত ভুজ, এখান থেকে এই পর্যন্ত কী হবে, কোটি। ঠিক আছে, তাই বলছি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তবে বৃত্তটির কেন্দ্রের কোটি তার ব্যাসার্ধের সমান হবে। সেই জন্য আমাকে এক্ষেত্রে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এ, আর কেন্দ্রের স্থানাঙ্ক মনে করো আলফা কমা বিটা। ঠিক আছে, তাহলে আলফা জায়গায় আলফা থাকবে, কিন্তু বিটার ভ্যালু কত হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বিটা জায়গায় এখন কত লিখবো, এ, তাহলে ইকুয়েশনটা কী হয়ে যাবে, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ যেহেতু এ, তাহলে এ স্কোয়ার। ঠিক আছে, 4, কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কী হবে? বৃত্তটির সমীকরণ হয় এটা, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ হলো তোমার বৃত্তের ব্যাসার্ধ আর বিটা তোমার একটু পরে জানতে পারবে বিটার ভ্যালু কী। এখন এভাবে কেন লিখছি সেটার কারণ একটা আগে জেনে নাও। কারণ বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তবে বৃত্তটির কেন্দ্রের ভুজ তার ব্যাসার্ধের সমান হবে। কারণ কি, এখান থেকে এইটুকুনি তাহলে ভুজ, তাহলে এই ভুজটা কার সমান হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি কত ধরেছি, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক মনে করা ছিল আলফা কমা বিটা। তাহলে এখন ভুজ তোমার হয়ে যাচ্ছে কি, ব্যাসার্ধের সমান, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু তার মানে এ হবে, তাই লিখেছি এ কমা বিটা। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে, এ কমা বিটা। তাহলে এমনি বৃত্তের সমীকরণ কত হয়, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে আলফা যে এখানে কত আছে, তাহলে লিখলাম এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বিটার জায়গায় বিটাই আছে, তাহলে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ তোমার কত, এ, তাহলে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণটি এভাবে হবে যখন কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করবে। ঠিক আছে, 5, কোনো বৃত্ত এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কী হবে? তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে এ হলো বৃত্তের ব্যাসার্ধ। কেন এরকম হচ্ছে আগে সেটা জেনে নাও। কারণ এক্ষেত্রে কেন্দ্রের ভুজ ও কোটি উভয়ই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। দেখো এই একটা বৃত্ত, ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মনে করো আলফা কমা বিটা। তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব কি, বৃত্তের ব্যাসার্ধের সমান, দ্যাট ইজ আলফার ভ্যালু কত হচ্ছে এ। আবার এখান থেকে এইটুকুনি দূরত্ব তাহলে কিসের সমান, ব্যাসার্ধের সমান। তাহলে বিটার ভ্যালু কত হচ্ছে এ, দ্যাট ইজ আলফা কমা বিটা মানে কি লিখতে পারি, এ কমা এ। আর বৃত্তের ব্যাসার্ধ তোমার তো এ আছেই, দ্যাট ইজ অরিজিনাল ইকুয়েশনটা কী হতো, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে এখন আলফার বিটার ভ্যালু তো প্রত্যেকে এ, তাই লিখেছি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, 6, কী বলছে, দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস করে বৃত্তের সমীকরণ নির্ণয়। ঠিক আছে, মনে করো এই একটা বৃত্ত, এ হচ্ছে এ বিন্দু আর এটা বি বিন্দু। এই এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। এখন এই এ বি সরলরেখাকে ব্যাস করে একটা বৃত্ত আঁকবো, তার সমীকরণ আমাকে বার করতে হবে। তাহলে লেখ প্রদত্ত বিন্দু দুটি যথাক্রমে এ, যার স্থানাঙ্ক x1, y1 ও বি x2, y2। এখন যেহেতু এ বি রেখাংশ নিম্ন বৃত্তের কী হবে, ব্যাস হবে বলে দিয়েছে। এই এ বি রেখাংশকে ব্যাস করে আমাকে বৃত্ত আঁকতে হবে। তাহলে যেহেতু এবি রেখাংশ নিম্নবৃত্তের ব্যাস, সুতরাং এবি রেখাংশের মধ্যবিন্দু নিম্নবৃত্তের কী হবে, কেন্দ্র হবে। কারণ কি, ব্যাসের মধ্যবিন্দুই তাহলে কী হয়, বৃত্তের কেন্দ্র, তাই লিখেছি। তাহলে যেহেতু এবি রেখাংশের নিম্নবৃত্তের ব্যাস, সুতরাং এবি রেখাংশের মধ্যবিন্দু নিম্নবৃত্তের কেন্দ্র হবে। ঠিক আছে, যদি নিম্ন বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক মনে করো সি, যার স্থানাঙ্ক কত আলফা কমা বিটা ধরা হয়, তবে আলফার ভ্যালু কত হবে, এ আর বি এর এক্স এর স্থানাঙ্কগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ x1 প্লাস x2/2। আর বিটা সমান কী হবে, ওয়াই এর স্থানাঙ্কগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ y1 প্লাস y2/2। তাহলে আবার এবি রেখাংশ নিম্নবৃত্তের ব্যাস হওয়ায় হাফ এবি নিম্নবৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে নিম্নবৃত্তের ব্যাসার্ধ আমি ধরছি এ, তাহলে সমান সমান হাফ ইন্টু, তাহলে দুই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, এবি সরলরেখার মধ্যে দূরত্ব কত হবে, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে x2, y2। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, আন্ডার রুট x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা তোমার কী হলো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমি যাচ্ছি ব্যাসার্ধ, তাহলে হাফ দিয়ে একটা গুণ করে দিয়েছি। তাহলে সুতরাং নিম্ন বৃত্তের সমীকরণ কী হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা তো একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা আর ব্যাসার্ধ। এবার আলফা বিটা আর এর ভ্যালুগুলো পুট করে দেবো। আলফার জায়গায় লিখবো x1 প্লাস x2/2, বিটার জায়গায় y1 প্লাস y2/2, আর এর জায়গায় কত লিখবো, এই জিনিসটা লিখে দেবো। ঠিক আছে, তো আমি তাই লিখে দিয়েছি। তাহলে এক্স মাইনাস x1 প্লাস x2/2 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 প্লাস y2/2 এর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে কি, এটা হয়ে যাবে 1/4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তো এটাকে তোমরা সিম্পলিফাই করবে। তাহলে সিম্পলিফাই করলে আমরা কী পাচ্ছি, অ্যান্সারটা এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 প্লাস ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটাই হবে নিম্ন বৃত্তের সমীকরণ। ঠিক আছে,
এবার 7 নম্বর কন্ডিশন কী বলছে, এক কেন্দ্রীয় বৃত্তসমূহের সমীকরণ, তার মানে কি কেন্দ্র সেম থাকবে কিন্তু নতুন নতুন বৃত্ত পাবো। কীরকম, এই দেখো এ একটা কেন্দ্র, তাহলে এই একটা বৃত্ত পেলাম, তাহলে সেম কেন্দ্র দিয়ে যে একটু ব্যাসার্ধ বড় করে দিলাম আর একটা কেন্দ্র বৃত্ত পেয়ে গেলাম, তাহলে এই কেন্দ্রটাকে আর একটু ব্যাসার্ধ বড় করে দিলাম আর একটা বৃত্ত পেয়ে গেলাম। তার মানে কি এক কেন্দ্রীয় বৃত্তসমূহের সমীকরণ আমাকে বার করতে গেলে তার স্পেশালিটি কী হবে, কেন্দ্র সেম থাকবে কিন্তু ব্যাসার্ধগুলো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাই লিখছি কয়েকটি বৃত্তের কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ব্যাসার্ধগুলি বিভিন্ন হলে তাদের এক কেন্দ্রীয় বৃত্তসমূহ বলে। কেন্দ্র সবারই এক কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা, তাহলে তাদেরকে আমরা কী বলবো, এক কেন্দ্রীয় বৃত্তসমূহ বলবো। যেমন মনে করো এই যে ছোট বৃত্তটা, ঠিক আছে, যার কেন্দ্রের স্থানাঙ্ক কত, আলফা কমা বিটা আর ব্যাসার্ধ এ, তাহলে এই বৃত্তের সমীকরণটা কী হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত পাচ্ছি, আলফা কমা বিটা আর ব্যাসার্ধ কত, এ একক। জাস্ট একবার লিখে নিলাম। এবার আমি কী করছি, সুতরাং এক বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় যে কোনো বৃত্তের সমীকরণ, তার মানে কি এই বাইরের বৃত্তটার আমি ইকুয়েশন বার করতে চাই, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত, আলফা কমা বিটা আর ব্যাসার্ধ তোমার মনে করো বি একক। তাহলে এই ইকুয়েশনটা কী হবে, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, যেখানে বি নট ইকুয়াল টু এ, কারণ কি ব্যাসার্ধ আলাদা সেই জন্য তো বৃত্ত আলাদা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে আমরা কী বলতে পারি, এখান থেকে দুই বৃত্তের সমীকরণে বি এর বিভিন্ন মানের জন্য এক বৃত্তের সঙ্গে এক কেন্দ্রে অসংখ্য বৃত্ত পাওয়া যাবে। বি এর ভ্যালু তুমি অসংখ্য বসাও কিন্তু কেন্দ্র তুমি সেম রাখো, তাহলে কি অসংখ্য তুমি বৃত্ত পাবা যাদের প্রত্যেকের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, আলফা কমা বিটা। ঠিক আছে, তাহলে একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা তো বৃত্তের তোমার সাধন আকার হয়, তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ, এটাকে আমি 1 নম্বর দিলাম। এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় যে কোনো বৃত্তের সমীকরণ তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ড্যাশ ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর দিলাম। তার মানে কি এই এক বৃত্ত আর দুই বৃত্ত প্রত্যেকেরই কেন্দ্রের স্থানাঙ্ক কত, -g, -f, কিন্তু তাদের ব্যাসার্ধ দুটি অসমান, কারণ কি প্রথমটার ব্যাসার্ধ তোমার c একক আর দ্বিতীয়টার ব্যাসার্ধ তোমার কত, c ড্যাশ একক, দ্যাট ইজ c নট ইকুয়াল টু c ড্যাশ বলে দিয়েছি। দ্যাট ইজ এরকমভাবে তুমি সমকেন্দ্রীয় বৃত্তের ইকুয়েশনটাকে এভাবেও তুমি লিখতে পারো। ঠিক আছে, এবার আরেকটা কী বলছে, 3টি প্রদত্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। তাহলে লেট এ যার স্থানাঙ্ক x1, y1, বি যার স্থানাঙ্ক x2, y2 আর সি যার স্থানাঙ্ক x3, y3, 3টি প্রদত্ত বিন্দু। এখন ABC বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ সবসময় সাধারণ আকারে নেবে। তাহলে এই সাধারণ আকারটা কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এক বৃত্ত কোশ্চেনে কী বলে দিয়েছে, ABC বিন্দুগামী, এই 3টি বিন্দু দিয়ে যাবে, তার মানে কি ABC বিন্দু দ্বারা এক বৃত্ত সিদ্ধ হবে। তাহলে এই বিন্দু দিয়ে প্রথমে এই এক বৃত্তকে সিদ্ধ করি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, x1, y1, তাহলে x1, y1 বিন্দু দ্বারা এক বৃত্ত সিদ্ধ করে দাও, তাহলে কী পাবো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। একরকমভাবে বি বিন্দু তাহলে 1 নম্বর বৃত্তকে সিদ্ধ করবে, বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, x2, y2, তাহলে বসিয়ে দাও, তাহলে x এর জায়গায় x2 আর y এর জায়গায় y2 বসিয়ে দাও, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার তাহলে একরকমভাবে সি বিন্দু তাহলে কি 1 নম্বর বৃত্তকে সিদ্ধ করবে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত, x3, y3, তাহলে x এর জায়গায় x3, 1 নম্বর বৃত্তে x এর জায়গায় x3 আর y এর জায়গায় y3 পুট করলে তাহলে সেই 1 নম্বর ইকুয়েশনটা সিদ্ধ করার কথা, তাহলে তাই পুট করে দাও, তাহলে x3 হোল স্কোয়ার প্লাস y3 হোল স্কোয়ার প্লাস 2gx3 প্লাস 2fy3 প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমাকে দেখো কোন জিনিসটা আমার অজানা, এই জি, এফ আর সি, এই 3 জিনিসের ভ্যালু যদি আমরা জেনে যাই তাহলে কি 1 নম্বর ইকুয়েশন আমি বসিয়ে দেবো, তাহলে আমি নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখন কি করতে হবে, এই 2, 3, 4 নাও 2, 3, 4 সমীকরণ 3টি সমাধান করে জি, এফ ও সি এর মান নির্ণয় করতে হবে বা করা যায়, কারণ কি 3টে জিনিস অজানা, 3টি ইকুয়েশন তুমি পেয়ে গেছো, অতএব তুমি জি, এফ আর সি এর ভ্যালু বার করতে পারবে এই 2, 3, 4 ইকুয়েশনকে ইউজ করে। তাহলে প্রাপ্ত জি, এফ ও সি এর মান 1 নম্বর সমীকরণে, তার মানে কি আমি তো ধরেছি তো এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ, তাই বলছি প্রাপ্ত জি, এফ ও সি এর মান এক সমীকরণে বসালে নির্ণয় বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন অঙ্ক আসবে তখন সেখানে আবার প্র্যাকটিক্যালি তোমাদের সলিউশন করে দেখাবো, জাস্ট এখানে কনসেপ্টটা দিলাম। ঠিক আছে, এবারে যে কনসেপ্টগুলো দেবো তার প্রমাণ আর দেবো না, জাস্ট কনসেপ্টগুলো তোমাদের জানলেই হবে, এখানে প্রমাণ জানার দরকার নেই। তাহলে কী বলছে, এবারে কনসেপ্টটা কি, দুটি প্রদত্ত বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করে প্রদত্ত বৃত্ত দুটির সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। আর একটা বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে কি এই দুই বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করতে হবে, তাই লিখেছি অতএব 1 and 2 বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ প্রথমটা প্লাস k ইন্টু দ্বিতীয়টা ইকুয়াল টু 0, এটা লিখে দিলে আমার 1 আর 2 বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব।
তাহলে যেখানে কে এর কী ভ্যালু হবে না, কে নট ইকুয়াল টু -1, কারণ কি কে ইকুয়াল টু যদি -1 হয়ে যায় তাহলে কি এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এদিক থেকে -x স্কোয়ার -y স্কোয়ার হয়ে যাবে, তাহলে কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উঠে গেলে তো আর বৃত্তের সমীকরণ থাকবে না, সেই জন্য কে নট ইকুয়াল টু -1। ঠিক আছে, জাস্ট এই সমীকরণটা জানলেই আমার হবে প্রথমটা প্লাস কে ইন্টু দ্বিতীয়টা ইকুয়াল টু 0, এটি হবে 1 আর 2 বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। নেক্সট কন্ডিশন কি বলছে, দুটি প্রদত্ত বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয়। তাহলে মনে করি এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, একটা আরেকটার উপর লেগে থাকবে, তবেই তো আমি সাধারণ জ্যা পাবো, আর এই এবি হচ্ছে তোমার সাধারণ জ্যা, তাহলে আমাকে এই এবির দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে মনে করি প্রদত্ত বৃত্ত দুটির সমীকরণ কি, আগে যেটা ছিল সেটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g on x প্লাস 2f on y প্লাস c on y = 0, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আর একটা বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 = 0, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দাও। অতএব নির্ণয় সাধারণ জ্যায়ের সমীকরণ 1 বিয়োগ 2, 1 নম্বর ইকুয়েশন বিয়োগ 2 নম্বর ইকুয়েশন করে দাও, তাহলে কী পাবো, এটা যে কেটে যাচ্ছে, তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কী পাবো, 2 কমন দিলে কী পাবো, 2 × g1 - g2 × x প্লাস এই দুটোকে বিয়োগ করলে কী পাবো, 2 কমন নিয়ে 2 × f1 - f2 × y প্লাস c1 - c2 = 0, এটি হবে তোমার নির্ণয় সাধারণ জ্যায়ের সমীকরণ। তার মানে কি দুটো বৃত্তকে এক অপরের থেকে বিয়োগ করে দেবো, তবে আমরা কি পেয়ে যাব, সাধারণ জ্যায়ের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, এবারে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট কি বলছে, একটি প্রদত্ত বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থা নির্ণয়। তার মানে কি একটা বিন্দু তোমাকে বলে দেবে আর একটা বৃত্তের সমীকরণ বলে দেবে, এবার বলে দেবে কি এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত না বৃত্তের বাইরে অবস্থিত না বৃত্তের ওপর অবস্থিত, সেটা কি করে বুঝবে, এবার সেটা আমরা দেখব। মনে করো সেই বিন্দুটা হচ্ছে তোমার x1, y বিন্দু, আর বৃত্তের ইকুয়েশনটা কি দিয়েছে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, 1 নম্বর ইকুয়েশন দিয়েছে এটা। এখন এক বৃত্তের বাইরে অবস্থান হলে, তার মানে কি x1, y1 বিন্দু এক বৃত্তের বাইরে অবস্থিত হলে তাহলে কি কন্ডিশন হবে, এই x1, y1 বিন্দুটা এই এক বৃত্তের উপর বসিয়ে দেবো, তাহলে বসালে যদি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c > 0 হয়, তবে আমরা বলতে পারবো কি এই x1, y1 বিন্দু এক বৃত্তের বাইরে অবস্থিত। এবার যদি আমি কি করব, বৃত্তের ওপরে অবস্থিত x1, y1 বিন্দু এক বৃত্তের ওপর অবস্থিত হয়, তার মানে কি এই বিন্দু দ্বারা এই 1 নম্বর বৃত্তটা সিদ্ধ হবে, তাহলে কী হবে, তাই এখান থেকে তাহলে কি লিখতে পারি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c = 0 হয়। এবার যদি x1, y1 বিন্দু এক বৃত্তের ভিতরে অবস্থিত হয়, তাহলে ভিতরে অবস্থিত হলে কী হবে, এই বিন্দুটা এই এক বৃত্তের উপর বসিয়ে দিলে সেটার ভ্যালু <0 হয়, তাই লিখেছি আমি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c <0 হয়। তাহলে তিনটে কন্ডিশন তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা মনে রাখতে হবে তোমাদের। লাস্ট কনসেপ্ট, তো এই পর্যন্ত যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো লাস্ট কনসেপ্টে জানা যাক। একটি প্রদত্ত বৃত্ত দ্বারা অক্ষ দুটির উপর ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মনে করো এই একটা নীল কালিতে যেটা লিখেছি সেটা হচ্ছে বৃত্ত, তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করেছে, এ আর বি, এ বি, আর ওয়াই অক্ষকে কতটা ছেদ করেছে, ডি আর ই, দ্যাট ইজ এই এ বি অংশের দৈর্ঘ্য আর ডি অংশের দৈর্ঘ্য কীভাবে বার করতে হয় সেটা আমাদের জানতে হবে। জাস্ট ফর্মুলাটা আমি বলে দেবো, ডিটেলসে আমি যাবো না, কারণ এগুলো আমার ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট ফর্মুলাটা জানলেই হবে। তাহলে লেট প্রদত্ত বৃত্তের সমীকরণ কী বলেছি, সবসময় সাধারণ আকারে নেবো, তাহলে সাধারণ আকারে বৃত্তের সমীকরণ কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। তাহলে এক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, কেন্দ্র সি যার স্থানাঙ্ক কত -g, -f। সুতরাং এক বৃত্ত দ্বারা এক্স অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য, দ্যাট ইজ এই এবি সরলরেখাটির দৈর্ঘ্য কত হবে, এবি সমান 2 × √g² - c একক। ঠিক আছে, আর এক বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য, দ্যাট ইজ এই ডি অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে, 2 × √f² - c একক। ঠিক আছে, জাস্ট এই এক্স অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য আর ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য এই ফর্মুলা দুটো জানলেই হবে, আর প্রমাণ দরকার নেই। তাহলে এই পর্যন্ত ছিল আমার বেসিক কনসেপ্ট। নেক্সট ভিডিও থেকে আমরা অনুশীলন অঙ্ক শুরু করব। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।